আজকে যে জিনিস আমাদের এজেন্ডা হচ্ছে ইন্টারনেটের অবকাঠামো, যেটাকে ইংলিশে ইনফ্রাস্ট্রাকচার বলে। আর ইন্টারনেট কিভাবে কাজ করে সেটার খুব হালকা একটা ধারণা, বেশি ডিপে যাব না। শত শত ডিটেল বাদ যাবে, কারণ এটা নিয়ে পুরো একটা সেমিস্টারের ক্লাস করানো যায় এই জিনিসের উপরে। এবং ইন্টারনেটের ইতিহাস নিয়ে তেমন কিছু বলবো না, একটা স্লাইড আছে সম্ভবত, একটু টাইমলাইন সহ। আহ, আমরা যদি কারোর বাসায় যেতে চাই, আমি এখানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন দিয়েছি, সেটার ঠিকানা কত দূর পর্যন্ত যাওয়া যায়, মহাবিশ্ব, মহাবিশ্ব থেকে লোকাল সুপার ক্লাস্টার, মিল্কি ওয়ে, আমাদের সৌরজগৎ, তারপর পৃথিবী, তারপর এশিয়া, বাংলাদেশ, ঢাকা, আগারগাঁও, তারপর রাস্তার একটা অ্যাড্রেস থাকে। তো ইন্টারনেটে কোনো কম্পিউটারকে খুঁজে পেতে এরকম আমাদের একটা ঠিকানা লাগে। ইন্টারনেটের যে ঠিকানা সেটার নাম হচ্ছে, ইংলিশে বলে আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেস হচ্ছে সংক্ষেপে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এবং এই আইপি অ্যাড্রেসগুলি দেখতে এরকম দেখায়, কিছু সংখ্যা মাঝখানে ফুল স্টপের মতো থাকে, এটাকে বলা হয় ডট, অথবা কিছু সংখ্যা এবং অক্ষর, সেগুলির মধ্যে কোলন থাকে। আচ্ছা, তো ইন্টারনেটের ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে, যেটার চেহারা দেখতে এরকম, কিছু সংখ্যা অথবা কিছু সংখ্যা এবং অক্ষরের সমষ্টি। কম্পিউটার নাম জানে না, যেমন গুগল.কম বা ফেসবুক.কম, এগুলি আমাদের কম্পিউটার বা ফোন জানে না, শুধু সংখ্যাটা জানে। কিন্তু মানুষের জন্য সংখ্যা মুখস্থ রাখা খুব কঠিন। আমি যদি কাউকে বলি 142.250.64.78, এটার মানে কি, এটা কেউ বুঝবে না। নিচেরটা তো আরো ভয়াবহ একটা ব্যাপার, নিচেরটা বোঝা আরো কঠিন। সেজন্য এই সংখ্যাগুলিকে মানুষের নামের সাথে মনে রাখা যায়, সেটার জন্য একটা ব্যবস্থা আছে, সেটাকে বলে ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম। আজকের লেখার টপিক ওইভাবে হ্যাকিং এ যা না, যদিও খুব হালকাভাবে হ্যাকিং সম্পর্কে বলা হবে। তো যাই হোক, মানুষ মনে রাখে নাম, যেমন ডোমেইন নেম মনে রাখে গুগল.কম, ফেসবুক.কম, কিন্তু কম্পিউটার সেটা বোঝে না। কম্পিউটার চায় আইপি অ্যাড্রেস। সেটা জানার জন্য ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেম ব্যবহার করা হয়। ডিএনএস স্তরে স্তরে কাজ করে। একদম উপরের স্তরের নাম রুট বা শেকড়, তারপরের স্তরটার নাম হচ্ছে টপ লেভেল ডোমেইন বা টিএলডি, যেরকম .com.org, এগুলি হচ্ছে টিএলডি। .bd, .us, .sa, এগুলিকে বলে কান্ট্রি কোড টিএলডি। প্রতিটা দেশের জন্য একটা করে আছে। ডানের ছবিটা দেখা যাচ্ছে, প্রথমে আমি দিয়েছি একদম নিচে ডানের দিকে buet.ac.bd, সেটা থেকে এক ধাপ উপরে গেলে .ac, যেটা হচ্ছে একাডেমিক, আমেরিকান ইউনিভার্সিটি যেগুলিকে .edu হিসাবে লেখে, তার উপরে হচ্ছে .bd। তো বাংলাদেশের জন্য .edu ব্যবহার করা যায় না, এটা আমেরিকানরা, যেহেতু তারা ইন্টারনেট উদ্ভাবন করেছে, তারা এটা নিজেদের দখলে রেখেছে। বাংলাদেশকে নিজের কান্ট্রি লেভেল ডোমেইনের ভিতরে ব্যবহার করতে হবে। সো কম্পিউটার বা ফোনে যদি আমরা ব্রাউজারে গুগল.কম টাইপ করি, তখন সেটা প্রথমে নিজের মেমোরিতে খোঁজ করে গুগলের আইপি অ্যাড্রেস কত। তারপর সেটা যদি নিজে না জানে, তাহলে নিজের আইএসপি ডিএনএস কে জিজ্ঞেস করে। সো ফোনে হলে, গ্রামীণ ফোনের ফোন হলে গ্রামীণ ফোনকে জিজ্ঞেস করবে, ভাই গুগলের আইপি অ্যাড্রেস কত। গ্রামীণ ফোন যদি জানে তাহলে ভালো কথা, যদি না জানে তাহলে গ্রামীণ ফোনের উপরেও আরো বড় আইএসপি আছে, গ্রামীণ ফোন তাদেরকে জিজ্ঞেস করবে। এভাবে দরকার হলে গাছ বেয়ে বেয়ে উপরে ওঠার মতো একদম উপরে রুট লেভেল পর্যন্ত যেতে পারে। এই রুট লেভেল পর্যন্ত যাওয়ার পরে প্রশ্নটা যায়, তারপরে ডোমেইন নেম সার্ভার আইপি অ্যাড্রেস ফেরত দেয়, কম্পিউটার সেখানে যোগাযোগ করে। লেখা বড় করার চেষ্টা করছি, ডান দিকে একটু কেটে যাবে, বাট দেখা যাক কি হয়। তো এখন এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়, কম্পিউটার যেহেতু জিজ্ঞেস করে, গুগল.কমে যাওয়ার জন্য জিজ্ঞেস করে, ভাই আইপি অ্যাড্রেস কত। এটা হচ্ছে অনেকটা যে আমরা নতুন কোনো জায়গায় যাচ্ছি, আমরা বাসাটা চিনি না, ওখানে গিয়ে আশেপাশের দোকানে টোকানে নেমে জিজ্ঞেস করি যে চৌধুরী সাহেবের বাসা কোনটা, এই ধরনের ব্যাপার। তো তখন একটা ইন্টারেস্টিং জিনিস হতে পারে, ডিএনএস এর যদি উত্তর না আসে, তাহলে পুরো ইন্টারনেট ভেঙে পড়বে। কারণ আমি টাইপ করলাম যে গুগল.কম কত, কোনো উত্তর আসলো না, তাহলে আমি গুগলে যেতে পারবো না। আর সেগুলির উত্তরের শেষ ভরসা হচ্ছে একদম উপরের এই রুট লেভেল ডোমেইন সার্ভারগুলি। সেগুলি
যদি ভেঙে পড়ে, ইন্টারনেট ভেঙে পড়বে, সেই জন্য সেগুলি ইন্টারনেটের সবচেয়ে সুরক্ষিত সার্ভারদের মধ্যে কয়েকটা হচ্ছে রুট সার্ভারগুলি। আর যদি ভুল উত্তর আসে তাহলে কম্পিউটার ভুল সার্ভারের সাথে যোগাযোগ করবে, আর উত্তর যদি না আসে তাহলে কম্পিউটার যোগাযোগ করতে পারবে না। অনেক অফিসে এবং বাংলাদেশে এইভাবে ওয়েবসাইট ব্লক করা হয়, যেরকম reddit.com নামে একটা ওয়েবসাইট আছে, বাংলাদেশ থেকে সেটা ব্লক করা। এইভাবে বাংলাদেশের সরকার থেকে ডিএনএস এর কোনো উত্তর দেওয়া হয় না, সেজন্য কেউ যেতে পারে না। আর যদি ভুল উত্তর দেওয়া হয় তাহলে মানুষকে ভুল ঠিকানায় পাঠিয়ে দিয়ে আক্রমণ করা যেতে পারে। পরের টপিক হচ্ছে ডোমেইন নেম কি। তো google.com, facebook.com এই ধরনের একটা নাম, তার সাথে টপ লেভেল ডোমেইনের নাম মিলে একটা ডোমেইন নেম হয়। যেমন গুগল কেউ একটা নাম দিল, তার সাথে .com জোড়া লাগিয়ে google.com হয়। সো এটা যদি কেউ কিনে ফেলে আগে থেকে তাহলে অন্য কেউ পাবে না, কারণ ডোমেইন নেম ইন্টারনেটে মাত্র একটা হওয়া সম্ভব, যে কোনো ডোমেইন নেম। কিন্তু কেউ যদি চায় যে বিক্রি করবে তাহলে কিনে নেওয়ার পরে তার কাছ থেকে অন্য কেউ কিনে নিতে পারে। আর যদি ট্রেডমার্ক করা নাম থাকে তাহলে কেস করে পাওয়া যায়। যেমন পেপসি কেনার আগে অন্য কেউ একজন pepsi.com কিনে ফেলেছিল, সো পেপসি তার নামে কেস করেছে, বলছে যে এটা আমাদের ট্রেডমার্ক করা, এবং তারপর পেপসিকে সেটা ফেরত দিয়েছে। আর যে কিনে নিয়েছে সে যদি নবায়ন না করে তাহলে সময় মতো চেষ্টা করলে কিনতে পাওয়া সম্ভব। ডোমেইন নেম যারা বিক্রি করে তাদেরকে বলে ডোমেইন রেজিস্ট্রার। .com বহু রেজিস্ট্রার আছে যারা বিক্রি করে, গুগল নিজেও বিক্রি করে .com ডোমেইন। আর কিছু ডোমেইন মাত্র একটা প্রতিষ্ঠান বিক্রি করে, যেমন .bd ডোমেইন যদি কেউ কিনতে চায় সেটা শুধুমাত্র BTCL থেকে কেনা যায়, BTCL এর মাধ্যমে। আর সাধারণত এই দেশের ডোমেইনগুলি .sa, .us এগুলি একটার কাছ থেকে কেনা যায়। .us অবশ্য অনেকের কাছ থেকেই কেনা যায়, ওরা একটা ব্যবস্থা করেছে, কিন্তু .bd কিনতে গেলে শুধু BTCL থেকে কেনা লাগে। সো এই আইপি অ্যাড্রেস, ডিএনএস, ডোমেইন বিক্রি এরা কারা চালায়? দুইটা প্রতিষ্ঠান চালায়। প্রথমটার নাম হচ্ছে আইএনএ, ইন্টারনেট অ্যাসাইন নাম্বারস অথরিটি। নাম্বারস থেকেই বোঝা যাচ্ছে যে তারা আইপি অ্যাড্রেস চালায়, যেহেতু সেটা নাম্বার দিয়ে। আর আইকান, যেটা হচ্ছে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস এন্ড নাম্বারস। তো এগুলি নিয়ে অনেক ব্যবসা এবং রাজনীতি আছে। সবচাইতে উপরে এই দুইটা প্রতিষ্ঠান। তারা যদি চায় করবে না, কারণ এখানে আন্তর্জাতিক রাজনীতি জড়িত, কিন্তু যখন লিবিয়ায় যখন যুদ্ধ হচ্ছিল তখন লিবিয়ার .ly ডোমেইন নেম কারা পাবে না পাবে, কোন পক্ষের হাতে যাবে, সেগুলি নিয়ে অনেক ডিপ্লোমেসি হয়েছে। এর আইপি অ্যাড্রেস ভাগ করে দেয়, যেমন বলে যে বাংলাদেশে কোনো সার্ভার থাকলে সেগুলি এই আইপি অ্যাড্রেসের ভেতরে পড়তে হবে। এরা মূল ডিএনএস সার্ভারগুলির দায়িত্ব ভাগ করে দেয় এবং কে কোন ডোমেইন বিক্রি করতে পারবে সেটা ভাগ করে দেয়। যেমন বাংলাদেশ সরকারকে বলেছে যে .bd তোমরা বিক্রি করতে পারবে, তারপর বাংলাদেশ সরকার দায়িত্ব দিয়েছে BTCL কে, BTCL এর বদলে অন্য কাউকে দিতে পারত। ওয়েবসাইট বানাতে হলে কি করা লাগবে? প্রথমে একটা ডোমেইন কেনা লাগবে। তো সমস্যা হচ্ছে যে পছন্দ মতো ডোমেইন খুঁজে পাওয়া কঠিন হয়ে গিয়েছে। বিভিন্ন জন ডিকশনারি ধরে ধরে সব শব্দ কিনে বসে আছে। যেমন কেউ যদি ঠিক করে যে গরু.com কিনবে বা কোরবানি.com কিনবে, এখন খুঁজে পাওয়া যাবে না। তারপর ওয়েব হোস্টিং কেনা লাগবে। ওয়েব হোস্টিং হচ্ছে একটা সার্ভার বা সার্ভারের অংশ, যেটা একটা সফটওয়্যার দিয়ে ওয়েব পেজ পরিবেশনা করা হবে। তারপর ওয়েব হোস্টিং এর সাথে সেই ডোমেইন নেম সংযুক্ত করা লাগবে, যাতে কেউ গরু.com টাইপ করলে সেটা খুঁজে পেতে পারে এবং জায়গা মতো যেতে পারে। তারপর ওয়েবসাইট তৈরি করা লাগবে। আমি এগুলির ডিটেইলে যাচ্ছি না, কিন্তু বটম লাইন হচ্ছে যে কয়েক ধাপে করা লাগে। প্রথমে ডোমেইন কেনা লাগবে যেটা পছন্দ মতো এবং মানুষের কাছে এটা যেটার ভালো অর্থ হবে, মিনিং হবে। তারপরে ওয়েব হোস্টিং, তারপরে দুইটাকে জোড়া দিয়ে তৈরি করা লাগবে। তো আমরা ওয়েবসাইট বা ফেসবুক পর্যন্ত কিভাবে যাই? প্রথম কথা হচ্ছে আমাদেরকে ইন্টারনেটে সংযুক্ত হওয়া লাগবে, প্রথম আইএসপি পর্যন্ত। কিভাবে সেই আইএসপির সাথে সংযুক্ত হব? সেটা হচ্ছে তার দিয়ে, অথবা যদি বাসায় ব্রডব্যান্ড কানেকশন থাকে, অথবা মোবাইল বা ওয়াইফাই বা ওয়াইম্যাক্স দিয়ে। সেই আইএসপি উপরের স্তরের আইএসপির সাথে সংযুক্ত থাকে। যেমন ধরো সিলেটের কোনো একটা পাড়ার আইএসপি, সে ব্যান্ডউইথ কেনে
বড় কোনো আইএসপির কাছ থেকে, নভকম বা ফাইবার এট হোম এই জাতীয় বড় কারোর কাছ থেকে কেনে, সেই আইএসপি ব্যান্ডউইথ কেনে আরো বড় কারোর কাছ থেকে, টাটা, ভারতী এয়ারটেল, এটিএনটি, এই ধরনের কারোর কাছ থেকে। সবচেয়ে উপরের স্তর যেগুলি সেটাকে বলা হয় টিয়ার 1 আইএসপি বা প্রথম শ্রেণীর আইএসপি। এই সংযোগগুলি বাড়তে বাড়তে বাসার সাথে সংযোগ হচ্ছে তার দিয়ে বা মোবাইল দিয়ে বা ওয়াইফাই ওয়াইম্যাক্স দিয়ে, অবশেষে সেগুলি তারে গিয়ে পৌঁছায়। তার কিন্তু ধাতুর তৈরি তার না, এগুলি প্লাস্টিক বা কাঁচ দিয়ে তৈরি তার, যেগুলিকে ফাইবার অপটিক বলা হয়, এবং সেগুলির ভেতর দিয়ে আলোর মাধ্যমে সিগন্যালিং করা হয়। তো আলোর মাধ্যমে কেন? এক নম্বর জিনিস হচ্ছে জিনিসটা আলোর গতিতে যায়, সেটা সবচাইতে দ্রুত গতি। দুই নম্বর জিনিস হচ্ছে যে তারের ভিতর দিয়ে, ধাতুর তৈরি তারের ভিতর দিয়েও তো ইলেকট্রন আলোর গতিতে যায়। হ্যাঁ, কিন্তু সেটার একটু রোধ বা রেজিস্ট্যান্স থাকে, সেজন্য ঝামেলা হতে পারে, সেজন্য কাচের তারের ভেতর দিয়ে আলো ব্যবহার করা হয়। আর প্রথম শ্রেণীর আইএসপি গুলি নিজেদের মধ্যে সংযোগ রাখে যাতে এইগুলি খুব দ্রুত করা যায়। বাংলাদেশের ইন্টারনেট সংযুক্তি সবচেয়ে প্রথমে ছিল স্যাটেলাইট দিয়ে, সেটার নাম ছিল ভিস্যাট বলতো, সেটা ধীরগতি ছিল, অনেক খরচ। তারপর এলো সমুদ্রের পানির নিচ দিয়ে ফাইবার অপটিক কেবল। প্রথম কেবলটার নাম ছিল SEAMEWE, এটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ। এটার নাম হচ্ছে, এটা ছিল চতুর্থ এই ধরনের কেবল। সেটা কক্সবাজারে বাংলাদেশের সাথে সংযুক্ত হয়েছিল। আমি ছবিটা একটু জুম করি। এখানে কক্সবাজার দেখা যাচ্ছে 14 নাম্বারে। 14 নাম্বার থেকে এই তারটা সমুদ্রের নিচ দিয়ে, এটাও ফাইবার অপটিক কেবল, কাচের তৈরি, খুবই পরিশোধিত প্লাস্টিকের তৈরি। একটা তার গিয়েছে ইন্ডিয়াতে, এটা হচ্ছে 12 হচ্ছে শ্রীলঙ্কা, 11 হচ্ছে আবার ইন্ডিয়া, 10 হচ্ছে পাকিস্তান, 9 হচ্ছে মিডল ইস্টের কোনো একটা জায়গা, 8 হয়ে, সো এটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়া। তারপর মিডল ইস্টে যাচ্ছে 9, 10, 5, 6, তারপর 1, 2, 3, 4 হচ্ছে পশ্চিম ইউরোপ। বাংলাদেশ কিছুদিন আগে দ্বিতীয় আরেকটা কেবলের সাথে সংযুক্ত হয়েছে। সেই কেবলটার চেহারা প্রায় একই রকম। এখানে শহরগুলির নাম দেখানো হয়েছে। বাংলাদেশে এটার সংযুক্তি কক্সবাজারে না, বাংলাদেশে এটার সংযুক্তি কুয়াকাটায়। কেন কক্সবাজারে না করে কুয়াকাটায় করা হয়েছে? সেটার একটা কারণ হচ্ছে যে যাতে ঝড় আসলে একই সাথে কক্সবাজার এবং কুয়াকাটা প্রভাবিত হওয়ার সম্ভাবনা কম, অথবা একটু সম্ভাবনা যাতে কম থাকে, সেজন্য দ্বিতীয় জায়গায় করেছে। এবং দ্বিতীয় কেবল লাগানোর কারণ হচ্ছে যে এই কেবলগুলি মাঝে মাঝে কেটে যায় বা ছিঁড়ে যায়, জাহাজে লেগে জেলেরা জাল ফেলতে গিয়ে কেবল ছিঁড়ে ফেলে। তো এই কেবল গিয়েছে শ্রীলঙ্কার মাটারা, সেখান থেকে গিয়েছে করাচি, তারপর ইয়ানবু, জাফরানা, এই জায়গাগুলি কোথায় আমি চিনিও না। কাটানিয়া হচ্ছে ইটালি, চুলো হচ্ছে ফ্রান্সে। আর সমুদ্রের নিচে কেবল বসাতে অনেক সময় লাগে। এইখানে একটা সমস্যা হচ্ছে যে দেখতেই পাচ্ছ যে এই কেবলগুলি বাংলাদেশ থেকে সরাসরি আমেরিকার সাথে কোনো সংযোগ নাই, কিন্তু গুগল আমেরিকায়, ফেসবুক আমেরিকায়। তার মানে আমাদেরকে প্রথমে দরকার না থাকলে ইউরোপে যাওয়া লাগছে বা আফ্রিকায় যাওয়া লাগছে, সেখান থেকে মিডল ইস্ট হয়ে বা ইউরোপ হয়ে আমরা আমেরিকার সাথে সংযুক্তি নিচ্ছি। আমেরিকার সাথে সরাসরি সংযুক্তি নাই, কারণ আমেরিকা অনেক দূরে, বাংলাদেশের পক্ষে সেখানে কেবল টানার সম্ভব না। তো তৃতীয় আরেকটা অপশন এসেছে, ইন্ডিয়ার সাথে মাটির উপর দিয়ে, মাটির বর্ডার দিয়ে বাংলাদেশি 6টা কোম্পানি সংযুক্তি দিচ্ছে। এগুলিকে টেরেস্ট্রিয়াল কেবল বা পার্থিব কেবল বলা হয়। তো ইন্ডিয়ার সাথে ফেসবুক এবং গুগল এবং আরো কয়েকটা কোম্পানি মিলে খুব বড় একটা কেবল বসানোর চেষ্টা করছে। তো সেটা যদি হয়, এখানে অনেক রাজনীতি ঢুকে গিয়েছে ওই কেবলের জন্য। ওই কেবলটা যদি বসানো হয়, আমেরিকার সাথে বাংলাদেশের সংযুক্তি আরো দ্রুত হবে। এই মুহূর্তে আমেরিকার থেকে বাংলাদেশের সংযুক্তি হচ্ছে 1 সেকেন্ডের 10/2 0.2 সেকেন্ড সময় লাগে আমেরিকা থেকে বাংলাদেশে একটা প্যাকেট পাঠাতে।
আলোর গতিতেও, কারণ একটা সমস্যা হচ্ছে যে আমাদেরকে অযথাই ইউরোপ ঘুরে যাওয়া লাগছে। সরাসরি কেবলটা হলে এই সময়টা কমে আসবে। এই সময়টা কেন জরুরি? ফেসবুক দেখতে এই সময়টা জরুরি না, নেটফ্লিক্সে বা ইউটিউবে সিনেমা দেখতে এই সময়টা একটু জরুরি, ইন্টারনেটে কথা বলতে গেলে সেই সময়টা আরো জরুরি হয়ে যায়, কারণ যত দ্রুত কথা বলবো তত ব্যান্ডউইথ বেশি থাকলে তত ভালো কাজ করবে। বাংলাদেশের ইন্টারনেট সংযুক্তি এবং ইন্টারনেট সম্পর্কিত সবকিছু নিয়ন্ত্রণ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন বা বিটিআরসি। তো এখানে বাদিক থেকে দেখাচ্ছে যে কিভাবে আমরা ইন্টারনেটের সাথে সংযুক্ত হচ্ছি। তার আগে মোহাম্মদ বায়াজিদের প্রশ্ন, সামুদ্রিক কোনো জীব দ্বারা কেবল ক্ষতিগ্রস্ত হবে না। হতে পারে, কেবলগুলি সমুদ্রের বালু এবং মাটির 2-3 ফিট নিচে পুঁতে রাখা হয়, তারপরে মাঝে মাঝে উপরের দিকে উঠে আসে, যেখানে কেবলগুলি জোড়া দেওয়া হয় সেগুলি মাটির উপরে থাকে, যদিও সমুদ্রের তলেই থাকে, পানিতে ভাসে না। তো তিমি বা এই জাতীয় কোনো বড় মাছের পক্ষে সেই ধরনের কেবল ছেড়া সম্ভব। অনেক সময় শত্রুতা করেও কেবল ছেড়ে দেওয়া হয় যুদ্ধের সময়। বাংলাদেশের সাথে যদি বার্মার যুদ্ধ লাগে, কখনো মায়ানমারের যুদ্ধ লাগে, এটা একটা ডেফিনিট একটা পসিবিলিটি যে কেবল ছিঁড়ে দেওয়া হবে। এবং আরেকটা জিনিস হয় যে আমেরিকানরা এর আগে করেছে, রাশিয়ানরাও নিশ্চয় করেছে। রাশিয়ান একটা সাবমেরিন বেসে যে কেবল গিয়েছিল, সেটা ইন্টারনেট কেবল না, এটা রাশিয়ান মিলিটারির নিজস্ব কেবল ছিল। আমেরিকানরা সেই কেবলে গিয়ে আড়ি পেতেছে এবং তারা শুনতে পেত যে রাশিয়ান নেভি তাদের সাবমেরিনদেরকে কি অর্ডার দিচ্ছে, সেই কেবলে আড়ি পেতে তারা সেগুলি জানতে পারত। এই কেবলগুলি সব একসাথে যোগ দেওয়া হয় না, এই কেবলগুলি সব একসাথে যোগ দেওয়া হয় না। আমরা পরে যখন ইন্টারনেট সংযুক্তি নিয়ে আরেকটু ডিটেইলে দেখব, তখন দেখব যে কেন সব কেবল একসাথে যোগ দেওয়া হয় না। যাই হোক, এখানে নিচের ছবিতে দেখানো হচ্ছে যে একদম বাঁদিকে একজন গ্রাহক আছে, গ্রাহক থেকে ইন্টারনেট কানেকশন পর্যন্ত কিভাবে কাজ করে সেটা দেখানো আছে। বাঁদিক থেকে গ্রাহক থেকে প্রথমে যাচ্ছে তার সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপির কাছে, গ্রামীণ ফোন, বাংলা লায়ন। এই ছবিটা 2013-র, আমি যে সাইট থেকে নিয়েছি নিচে তাদের অ্যাড্রেস দেওয়া আছে। আমি জানি না যে কিউবি অথবা বাংলা লায়ন এখনো ব্যবসা করছে কিনা, বিটিসিএল। তাদের মাধ্যমে গ্রাহক প্রথমে নিজের বাসা বা অফিস থেকে সংযুক্ত হয়। সেই আইএসপি গুলি সংযুক্ত হয় আইআইজি বা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে নামক কিছু প্রতিষ্ঠানের সাথে। বিটিসিএল, ম্যাঙ্গো, নভোকম, লেখাটা ঠিক মতো পড়া যাচ্ছে না, নিচেরটা হচ্ছে নভোকম। নভোকম আমরা উপরে দেখেছি যে তারা মাটির উপর দিয়ে একটা কেবল, নভোকম এবং ম্যাঙ্গো দুইটাই মাটির উপর কেবল দিয়ে ইন্ডিয়ার মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্ত। তারপর ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল বা সাবমেরিন কেবলের মাধ্যমে তারা বড় আইএসপির সাথে সংযুক্ত। সেখানে বিটি, ব্রিটিশ টেলিকম আর টাটা, দুইটা বিশ্বের দুইটা সবচেয়ে বড় আইএসপি গুলির মধ্যে দুইটা, একদম ডানে। এবং তারপরে ক্লাউড কথাটা লেখানো হচ্ছে। আমি এই ছবিটা আসলে এডিট করতে যাচ্ছিলাম, কারণ ক্লাউডের কথা মানে এখন একটু ভিন্ন, কিন্তু এখানে ক্লাউডের জায়গায় ইন্টারনেট কল্পনা করে নাও। তো এভাবে ইন্টারনেটের সাথে বাংলাদেশের সংযুক্তি কাজ করে। সার্টিফাইড আইএসপি কারা, এই প্রশ্নটার মানে আমি বুঝি নাই। যে কোনো আইএসপি বাংলাদেশ সরকারের কাছ থেকে পারমিশন নিলে তারা বাংলাদেশের জন্য সার্টিফাইড। আমি পারমিশন ছাড়া বিজনেস করতে পারবো না। বাংলাদেশের টেলিকম রেগুলেটরি কমিশনকে বছরে 5,000 টাকা ফি দিয়ে আইএসপি হওয়া যায়। আবু নোয়ামান সায়েম প্রশ্ন করেছে, ইন্টারনেটের খরচ কি কমানো সম্ভব? হ্যাঁ, পারফেক্ট সময় পারফেক্ট প্রশ্ন। আমি এখানে এটা লিখেছি মেগাবাইট যে কিনি, এটা কি, কারণ আমি দেখলাম যে বিসিবিতে কেউ একজন এই প্রশ্নটা করেছিল 2-3 দিন আগে। মেগাবাইট হচ্ছে ইন্টারনেট সংযোগের একটা পরিমাপ। আসলে আমরা ইন্টারনেট সংযুক্তি কিনি, মোবাইল কোম্পানিগুলি যখন এই ইন্টারনেট সংযুক্তি বিক্রি করে তারা মেগাবাইটের হিসাবে বিক্রি করে। বাসায় যারা কানেকশন দেয়, ব্রডব্যান্ড প্রোভাইডার, তারা মাস হিসাবে দেয়।
কেউ দেয় কত ডেটা গেল সেটা দিয়ে, কেউ মাপে দিন এবং ডেটা দুইটা দিয়ে। যেমন গ্রামীণ ফোন বলতে পারে যে 1 GB বিক্রি করলাম, 3 দিন মাত্র কাজ করবে, এর মধ্যে খরচ করতে পারলে খরচ করা গেল, না করা গেলে গ্রামীণ ফোন আবার সেটা খেয়ে নিবে। এটার অফিসিয়াল নাম হচ্ছে ব্যান্ডউইথ। সো আমরা বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীরা বলি যে মেগাবাইট কিনি, আসলে এটা ব্যান্ডউইথ। প্রশ্নটা হচ্ছে যে এখানে কয়েকটা প্রতিষ্ঠানের লাভ লুকানো আছে, যে এখানে কিভাবে দাম কি কমানো সম্ভব। হ্যাঁ, দাম কমানো সম্ভব, কিন্তু কত কমানো সম্ভব তার মধ্যে একটা সমস্যা হচ্ছে যে বাংলাদেশের সরকার নির্ধারণ করে দেয়। এখন এই দামটা কিভাবে আসে সেটা বুঝতে হলে, এই ছবিটা আগের ছবিটাই, কিন্তু ছবিটা এবার দেখতে হবে ডান দিক থেকে বাদিকে। টাটা এবং বিটি এরা হচ্ছে টিয়ার 1 আইএসপি, এরা নিজেদের লাভ সহ ব্যান্ডউইথ বিক্রি করে, এবং এই যে সমুদ্রের নিচে 8,000 মাইল কেবল বসানো হয়েছে, সেই কেবল বসাতে কিন্তু কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে। সো যারা এই কেবলটা বসিয়েছে তারা কেবল যদি 15 বছর টেকে, তারা এই কেবলের দাম উসুল করতে চায়, সুতরাং তারা সেটার জন্য একটা ফি চার্জ করে। তারপর আইটিসি, টেরিস্ট্রিয়াল কেবল বা সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, যখন মাটির উপরের কেবল দিয়ে বা সমুদ্রের নিচের কেবল দিয়ে সংযোগ দেয়, তাদের নিজেদের লোক আছে, তাদের খরচ আছে, লাভ আছে, বেতন আছে, এগুলি সব হিসাব করে লাভ সহ বাংলাদেশের বড় আইআইজি গুলির কাছে ব্যান্ডউইথ বিক্রি করে, বিটিসিএল, ম্যাঙ্গো, নভোকমের কাছে বিক্রি করে। সো এখানে এই ছবির একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ম্যাঙ্গো এবং নভোকম কিন্তু দুইবার লাভ করছে। তারা নিজেরা আইটিসি মাটির উপর দিয়ে কেবল টেনেছে, এবং তারা নিজেরা আইআইজি সেখানে আবার লাভ করছে। লাভ করে তারা গ্রামীণ ফোন বা বিটিসিএল এদের কাছে বিক্রি করে। তো বাংলাদেশে যারা আইআইজি তারা আইএসপি হতে পারবে না বা টেরেস্ট্রিয়াল কেবল প্রোভাইডার হতে পারবে না। একদম শুরুতে এমন একটা নিয়ম ছিল, এই নিয়মটা এখন তুলে দেওয়া হয়েছে। সুতরাং কেউ এখানকার 3টা ধাপেই আছে এমন কোম্পানিও আছে। সো একদম বামে হচ্ছে বেচারা মফিজ। মফিজকে যখন ব্যান্ডউইথ কিনতে হয় তখন তাকে এতগুলি কোম্পানির লাভ হিসাব করে কিনতে হয়। সো খরচ কি কমানো সম্ভব? হ্যাঁ, খরচ কমানো সম্ভব। এই কোম্পানিগুলি প্রচুর লাভ করছে। ইউরোপের সাথে তুলনা করলে আমেরিকার খরচ বেশি, অস্ট্রেলিয়ার খরচ আরো অনেক বেশি, বাংলাদেশের খরচও বেশি। এখানে একটা ঘটনা হচ্ছে যে সরকার মাঝখানে কিছু সম্পূর্ণ অপ্রয়োজনীয় কোম্পানি ক্রিয়েট করেছে, যেভাবে এই সংযোগ দেওয়া হয় এটা করার কোনো দরকার ছিল না। না করলে এখানে এই মাঝখানে মধ্যস্বত্বভোগীদের সংখ্যা কম হতো, খরচ কম হতো। তবে একটা সুবিধা হচ্ছে যে কম্পিটিশন যত হচ্ছে, সময় যত যাচ্ছে, খরচ তত কমছে। স্টারলিংক স্যাটেলাইট নিয়ে কেউ একজন প্রশ্ন করেছে, সেটা স্টারলিংক হচ্ছে টেসলার ইলন মাস্কের একটা স্যাটেলাইট নেটওয়ার্ক, সেটা দিয়ে ব্যান্ডউইথ সস্তায় দেওয়ার চেষ্টা করবে। এখন যেসব জায়গায় সার্ভিস নাই সেসব জায়গায় সেটার খরচ কখনোই মাটির উপর দিয়ে টানা কেবলের চাইতে কম হবে না, কারণ এই স্যাটেলাইটগুলির বিশাল বিশাল খরচ। পিক আওয়ার নিয়ে কিছু বলবো। পিক আওয়ার হচ্ছে নওয়াজ শরীফের প্রশ্ন হচ্ছে রাত 9টা-10টার দিকে বেশি বাফারিং পায়। হ্যাঁ, এটা হচ্ছে রাস্তায় ট্রাফিক জ্যামের মতো। তুমি যদি রাত 2টার সময় নামো রাস্তা খালি, সকাল 10টার সময় রাস্তায় বিশাল জ্যাম থাকে। কারণ সেটা হচ্ছে যে সবাই একসাথে ব্যবহার করার চেষ্টা করে। এই নেটওয়ার্কের যে কানেকশনগুলি, সংযুক্তিগুলি, সেগুলির একটা নির্দিষ্ট সাইজ আছে, ঠিক রাস্তার মতোই। রাস্তা যেরকম 40 ফিট চওড়া রাস্তা সবসময় 40 ফিট চওড়া, সেখানে যদি একসাথে 100টা গাড়ি নামে আর 1000 রিক্সা নামে, ট্রাফিক জ্যাম হবেই। গাড়ি আর রিক্সা সরিয়ে নাও, ট্রাফিক জ্যাম নাই। তো যে সময় সবাই ব্যবহার করে তখন রাস্তায় জ্যাম হয়, ইন্টারনেটেও জ্যাম হয়, তখন বাফারিং হয়। বাংলা লায়ন শেয়ার মার্কেট থেকে উঠে গিয়েছে, আচ্ছা আমি জানতাম না। এই ধরনের আড়ি পাতা হলে বাংলাদেশের কেবলেও কেউ আড়ি পাততে পারে। হ্যাঁ, পারে। সেটা নিয়ে একদম শেষে এই কথাটা বলছি। এই প্রশ্নটা করেছে নাফিস খান চৌধুরী। কেবলে আড়ি পাতা যায়, সবকিছুতেই আড়ি পাতা যায়। স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের গতি কিভাবে বাড়াবে? বাড়াবে না।
স্টারলিংক স্যাটেলাইটের গতি সবসময় কম হয়। যেটা হয় সেটা হচ্ছে যেসব জায়গায় এখন সার্ভিস নাই সেই জায়গায় সার্ভিস দিতে পারবে। কিন্তু যেমন ধরো তুমি যদি গ্রামে থাকো, তোমার ফোনে হয়তো 2G সার্ভিস, 3Gও আসে না, 4G তো দূরের কথা। সো স্টারলিংক এইরকম একটা সার্ভিস দিবে যেখানে এখন সার্ভিস নাই সেখানে সার্ভিস। ভারত এত কম মূল্যে ব্যান্ডউইথ দেয় কিভাবে? কিছুটা হচ্ছে যে তাদের এত গ্রাহক যে কোম্পানিগুলি অল্প লাভ করে প্রতি গ্রাহক, কিন্তু মোট লাভ বেশি। দ্বিতীয় হচ্ছে যে সরকার অনেক কিছু খুলে দিয়েছে। বাংলাদেশের প্রতিটা ইন্টারনেট সংযোগ থেকে সরকার কিছুটা লাভ করে। আইআইজি গুলি যত পায় তার সম্ভবত 20 বা 30% সরকারকে দেয়া লাগে। সরকার যদি টাকাটা না নিত তাহলে দাম কমানো সম্ভব হতো। পিং নিয়ে বলবো, পিং নিয়ে আসলে এত ডিপে যেতে চাচ্ছি না। পিং এর খালাতো ভাই ট্রেস রাউট নিয়ে বলবো। এটা হচ্ছে মেহেদি ইসলাম খান ইফতির প্রশ্ন ছিল। ইন্টারনেট সংযুক্তি কিরকম? কে জানি জানতে চেয়েছিল যে প্রতিটা কেবলের সাথে সংযুক্ত কিনা। না, সংযুক্ত না, কারণ সেটার একটা প্র্যাকটিক্যাল সমস্যা আছে। আমরা যদি ধরো ঢাকার প্রতিটা বাসাকে যদি সরাসরি প্রতিটা বাসার সাথে রাস্তা দিয়ে লাগাতে চাই, তাহলে খালি রাস্তাই থাকতো, আর কিছু থাকতো না। কারণ এটা বুঝতে পারছো, 2টা বাসা হলে রাস্তার সংখ্যা হচ্ছে 1টা, যদি 3টা বাসা হয় তাহলে রাস্তার সংখ্যা হচ্ছে 6টা, 4টা বাসা হলে এইভাবে ফ্যাক্টোরিয়াল, যারা জানো, এটা ফ্যাক্টোরিয়ালের মতো বাড়তে থাকবে। সুতরাং ভয়াবহ একটা অবস্থা হবে, কখনোই সম্ভব না। সো রাস্তাগুলি লম্বা করা হয়। বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে হলে আফ্রিকা বা পশ্চিম ইউরোপ হয়ে যাওয়া লাগে ইন্টারনেটকে। কিন্তু ভিন্ন ভিন্ন পথ থাকে, আর প্রতিটা ডেটাকে ভেঙে ছোট ছোট প্যাকেট করা হবে। প্যাকেটগুলি আলাদা আলাদা ভাবে যাবে। প্যাকেটগুলি আলাদা, ধরো আমি প্রশ্ন করলাম, গুগলকে জিজ্ঞেস করলাম আজকে কত তারিখ, এটাকে 10 ভাগ করা হবে। গুগলের কাছে এই 10টা ভাগ একটা পথ দিয়েও যেতে পারে, সবসময় সবচেয়ে ছোট পথ খোঁজে। কিন্তু প্রথম প্যাকেটটা যাওয়ার পরে সেই পথে যদি কিছু একটা গঞ্জাম হয়, যদি ট্রাফিক জ্যাম হয়, তখন অন্য পথ দিয়ে যাবে। তারপর গন্তব্যে পৌঁছানোর পরে প্যাকেটগুলিকে জোড়া লাগানো হবে, আর জোড়া লাগানোর সময় সব প্যাকেট নাও যেতে পারে। না গেলে আবার বলে, এই মিয়া তুমি 10টা প্যাকেট পাঠাইলা, প্রত্যেকটা প্যাকেটের গায়ে একটা নাম্বার থাকে, বলা হয় 10-এর 1, 10-এর 2, এভাবে বাড়তে থাকে। তারপর দেখা গেল 10-এর 8 গেল না, তখন সেই গন্তব্য থেকে বলা হয়, মিয়া তুমি না বলছিলা 10টা পাঠাবা, 8 নাম্বার প্যাকেট পাই নাই, আবার পাঠাও। তো সেই প্যাকেট আবার পাঠানো হয়। তো গন্তব্য একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করে, সারাক্ষণ অপেক্ষা করে না, ততক্ষণের মধ্যে পেলে উত্তর দেয়। রাস্তায় যেরকম ট্রাফিক পুলিশ নির্ধারণ করে যে কে আগে যাবে, কোন দিকে সবুজ কোন দিকে লাল, ইন্টারনেটের রাউটার নামে এক ধরনের বিশেষ কম্পিউটার এই প্যাকেটগুলি কোন পথে যাবে সেটা নির্ধারণ করে। ইফতি ট্রেস রাউট নিয়ে, হ্যাঁ ট্রেস রাউট নিয়ে বলবো। ট্রেস রাউটের উপরে 2টা স্লাইড আছে। সো নেটওয়ার্কের শ্রেণীভাজন করা হয়েছিল অনেক আগে, আইসো নামে একটা আন্তর্জাতিক সংগঠন। সেটা ইন্টারনেট শুরু হওয়ার আগে 7 স্তরের শ্রেণীভাগ করেছিল। সেটা পড়ানো হয়, কাজে সেটার প্রয়োগ নাই বললেই চলে। ইন্টারনেট আসার পরে সেটাকে 4 ভাগ করেছে। সেটা সবচেয়ে উপরে হচ্ছে অ্যাপ্লিকেশন স্তর, ওয়েব, ইমেল, ফেসবুক, মেসেঞ্জার, এগুলি অ্যাপ্লিকেশন স্তরে। তার নিচে হচ্ছে টিসিপি বা ট্রান্সপোর্ট স্তর। এটা নির্ভরযোগ্য মানে হচ্ছে যে এটা দিয়ে যদি কিছু পাঠানো হয়, যেটা বলছিলাম, বলে যে মিয়া তুমি না বলছিলা 10টা প্যাকেট পাঠাবা, 8 নাম্বার প্যাকেট কই। সুতরাং এটা চেষ্টা করে কোনো মাঝখানে কোনো প্যাকেট হারিয়ে গেলে সেটাকে আবার বের করে আনার। টিসিপি চলে আইপি বা ইন্টারনেট স্তর নামে একটা স্তরের উপরে। মনে করো এটা একটা রাস্তা, একদম নিচে হচ্ছে নেটওয়ার্ক স্তর, সেটা হচ্ছে রাস্তা। সেই রাস্তার উপরে একটা রিক্সা চলছে, রিক্সাটার নাম হচ্ছে আইপি। সেই রিক্সায় একজন মানুষ বসে আছে, সেই মানুষ কথা বলছে, সেই কথাগুলি হচ্ছে অ্যাপ্লিকেশন স্তর। এখন রাস্তা যদি ভাঙ্গা থাকে কেউ কোথায় যেতে পারবে না, রিক্সা যদি ভেঙে যায় তাহলেও কোথায় যাওয়া যাবে না। রিক্সার উপর বসে আছে টিসিপি মানুষ, তখন সেই মানুষটা নেমে চেষ্টা করবে অন্য কোথাও যাওয়ার, কিন্তু রিক্সার চাকা ভাঙা, রিক্সা এখানেই শেষ। এবং সবচেয়ে উপরে হচ্ছে অ্যাপ্লিকেশন স্তর,
এই স্তরগুলি নিচ থেকে নেটওয়ার্ক, ইন্টারনেট, ট্রান্সপোর্ট, অ্যাপ্লিকেশন যত উপরের দিকে যাচ্ছি, ইন্টেলিজেন্স তত বাড়ছে, তাদের ক্ষমতা তত বাড়ছে। সুতরাং মানুষটা কথা বলতে পারে, সে যদি যেতে নাও পারে সে কাউকে ফোন করে বলবে আমি যেতে পারিনি, এটা আমাকে হেল্প করো। তো ডিএনএস এ যেরকম ভুল উত্তর দিয়ে ডিএনএ গ্রাহককে ভুল সার্ভারে পাঠানো সম্ভব, বা উত্তর না দিলে গ্রাহককে আটকে দেওয়া সম্ভব, নেটওয়ার্ক স্তরে এই ধরনের কয়েকটা আক্রমণ করা যায়। একদম নিচের স্তর হচ্ছে নেটওয়ার্ক স্তর। কে জানি বলছিল যে কেবলে যদি আড়ি পাতা যায়, হ্যাঁ, ওয়াইফাই এরকম আড়ি পাতা যায়, একটা ভুয়া ওয়াইফাই তৈরি করে ফেলা যায়। আমি ধরো কোথাও গেলাম, এয়ারপোর্টে গেলাম, সেখানে দেখলাম যে ফ্রি ওয়াইফাই লাগানো, আমি ভাবলাম বাহ, মেগাবাইট খরচ হবে না, ফ্রি ওয়াইফাইতে আমি কানেক্ট করি। কিন্তু এই ওয়াইফাইটা চালাচ্ছে হ্যাকাররা, তারা আমার পাসওয়ার্ড টাসওয়ার্ড সবকিছু চুরি করে নিল। নেটওয়ার্কের তারে অন্য তার আমেরিকানরা রাশিয়ানদের সাবমেরিন কেবলে যা করেছিল। নেটওয়ার্কের উপরে হচ্ছে আইপি স্তর। সিডিএম এ আবার কেন চালু হচ্ছে না? সিডিএম এর অনেক অসুবিধা আছে, এটার উত্তর এই ডিসকাশনের স্কোপের বাইরে। বাট সিডিএম এ অনেক পুরানা, এটার ঝামেলা আছে। আইপি স্তরের উপরে হচ্ছে টিসিপি স্তর। টিসিপি স্তরে আমি বলছিলাম, মনে আছে যে একটা গন্তব্যে যদি বলা হয় যে 10টা প্যাকেট পাঠাবো, কিন্তু একটা প্যাকেট গেল না, তখন সেই সার্ভার ওয়েট করতে থাকে, জিজ্ঞেস করে যে 8 নাম্বার প্যাকেট কই। তো আমি যদি একটা সার্ভারকে, ধরো গুগলকে আমি বললাম যে 10টা প্যাকেট পাঠাবো, পাঠিয়ে 9টা পাঠালাম, 10 নাম্বারটা পাঠালাম না, তখন গুগল আমারটার জন্য একটু সময় অপেক্ষা করবে, 1 সেকেন্ড অপেক্ষা করবে। তো আমি যদি এইভাবে 100 কোটি প্যাকেট পাঠাই যেগুলি অসম্পূর্ণ, বললাম 10টা পাঠাচ্ছি কিন্তু 9টা পাঠাচ্ছি, এই যে গুগল যে মনে রাখছে, গুগলের যে মেমোরি যেখানে অসম্পূর্ণ প্যাকেটের জন্য অপেক্ষা করছে, সেটা আস্তে আস্তে ভর্তি হয়ে যায়। এটা গুগলকে করা যাবে না, কিন্তু বাংলাদেশ.com-কে এটা করা সম্ভব। এটাকে ডিনায়াল অফ সার্ভিস বলে। এবং এই ডিনায়াল অফ সার্ভিসটা দুইভাবে ব্যবহার করা হয়। একটা হচ্ছে যে কোনো ই কমার্স সাইট, ধরো ই ভ্যালি বা রকমারি.com, যারা ঈদের আগে খুব বেশি ব্যবসা করবে, তাদেরকে যদি আমি ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক করি, তাহলে তাদের ব্যবসায়ের ক্ষতি হবে, এবং তখন তাদেরকে বলা যায় যে আমাকে 1 কোটি টাকা দাও, না তো তোমার সার্ভার 2 দিন আমি ডাউন করে রাখবো। আর আরেকটা হচ্ছে যে কোনো ব্যাংককে আসলে অ্যাটাক করা হবে অন্যরকম, পিছনের দরজা দিয়ে অ্যাটাক করবে, সামনে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক করলো যারা সিকিউরিটির লোকজন, যারা এই অ্যাটাকগুলির উপর কাজ করে, তারা ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক নিয়ে ব্যস্ত হয়ে গেল, পিছনের দরজা দিয়ে ঢুকে সবকিছু চুরি করে নিয়ে গেল। ভিপিএন দিয়ে ওয়াইফাই থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। হ্যাঁ, ভিপিএন দিয়ে ওয়াইফাই থেকে সুরক্ষা পাওয়া সম্ভব, ভুয়া ওয়াইফাই থেকে। তোমার নিজস্ব ওয়াইফাই হলে তো আর তুমি নিরাপদ আছোই, কিন্তু ভিপিএন দিয়ে সুরক্ষা পাওয়া সম্ভব। আর সবচেয়ে উপরের স্তরে হচ্ছে অ্যাপ্লিকেশন স্তর, সেখানে পাসওয়ার্ড চুরি, অ্যাপ্লিকেশনে খুঁত বের করে আক্রমণ, এগুলি করা যায়। আইপি অ্যাড্রেসের খুঁটিনাটি, 2 ধরনের আইপি অ্যাড্রেস এখন প্রচলিত, 4র্থ সংস্করণ আর 6ষ্ঠ সংস্করণ, যেগুলিকে ইংলিশে বলা হয় IPv4 আর IPv6। IPv4 4 ভাগে বিভক্ত, প্রতিটা ভাগে 1 থেকে 255 পর্যন্ত থাকতে পারে, যেমন 142.250.64.78। সর্বমোট 429 কোটি 2 to the power 32 অ্যাড্রেস পাওয়া সম্ভব, কিন্তু বিভিন্ন কারণে সব ব্যবহার করা যায় না। এখন থেকে লাইট বাল্ব, ট্রাফিক লাইট, কোটি কোটি ফোনে আইপি অ্যাড্রেস লাগছে, তাই IPv4 শেষ হয়ে আসছে। তো সেটা নিয়ে এখনো কাজ করা হচ্ছে, কিন্তু সেটা ভবিষ্যতে আর করা যাবে না। সেজন্য নতুন IPv6 করা হয়েছে। IPv5 একটা ছিল, সেটা আর ব্যবহার করা হয় না। এক্সকিউজ মি, IPv6 এ 2 to the power 128 সংখ্যাটা দেখতে পাচ্ছ, 3.4 into 10 to the power 38 সংখ্যক আইপি অ্যাড্রেস। পৃথিবীর পৃষ্ঠে যতটা অণু আছে সবকয়টাকে যদি 100টা করে IPv6 ঠিকানা দেওয়া হয়, তাহলেও এটা শেষ হবে না। সুতরাং আমরা
আমাদের লাইফ টাইমে হয়তো এটা অসুবিধা হবে না, যখন বিভিন্ন গ্রহে মানব জাতির কলোনি হবে তখন অসুবিধা হলেও হতে পারে। কিন্তু যেহেতু এটা শেষ হয়ে যাবে, অনেকেই IPv4 এর সাথে IPv6 ব্যবহার করছে। IPv6 এর কিছু আলাদা সিকিউরিটি সুরক্ষাও আছে, সেটাও আরেকটা কারণ। তো আমি google.com এর একটা স্ক্রিনশট দিয়েছি, তারা IPv6 এবং IPv4 দুইটাই ব্যবহার করছে। আমার ISP আমাকে IPv6 অ্যাড্রেস দেয়, সুতরাং গুগলের সাথে আমার সংযুক্তি IPv6 দিয়ে। বাংলাদেশের অনেক ওয়েবসাইট এখন IPv6 ব্যবহার করে না, বাংলাদেশে আইপি গ্রাহকরাও V6 পায় না, তাদের সংযুক্তি IPv4 দিয়ে। গ্রামীণ ফোনের ফোন নাম্বার 017 দিয়ে শুরু হয়। আমি জানি না কতজন এটা জানো যে এটা আর বেশি দিন থাকছে না, এখন চাইলে 017 নাম্বার নিয়ে রবিতে চলে যাওয়া যায়। কিন্তু মোটা দাগে 017 দেখলে আমরা বুঝি এটা গ্রামীণ ফোন। তেমনি আইপি অ্যাড্রেসের শুরু দেখলে বোঝা যায় এটা কার আইপি অ্যাড্রেস। একটা সাধারণ ফোন বা কম্পিউটারের পক্ষে সারা ইন্টারনেটের খবর রাখা অসম্ভব, তাই ইন্টারনেটের প্রতিটা গ্রাহকের প্রতিটা কম্পিউটারের কাজ হচ্ছে পরের ধাপের কাছে প্যাকেট পাঠানো। সো গুগলের আইপি অ্যাড্রেস হচ্ছে 142.250.64.78। আমি সেখানে পাঠাতে চাই, আমি যা দেখলাম আমার কম্পিউটার বলে যে আমি এই আইপি অ্যাড্রেস চিনি না, সে করে কি সোজা পরের ধাপকে পাঠায় দেয়, সে আর কোনো প্রশ্ন বা খোঁজাখুঁজি করে না। কোন আইপি অ্যাড্রেস কার মালিকানাধীন সেটা বের করা যায়। IP2 লোকেশন নামে একটা ওয়েবসাইটের স্ক্রিনশট দিয়েছি, এখানে গিয়ে আইপি অ্যাড্রেস টাইপ করলে দেখায় যে এটা কার। এটা গুগল ক্যালিফোর্নিয়া মাউন্টেন ভিউ এখানে আছে, এটা বোঝা যায়। এটা সবসময় শতভাগ এক না, তো এবং শতভাগ সঠিক না, কিন্তু অনেক সময় সঠিক। তো কোন পথ ধরে যায় সেটা বের করার একটা কমান্ড আছে, সেটার নাম হচ্ছে ট্রেস রাউট। ইন্টারনেটে সাইট আছে যেখান থেকে ট্রেস রাউট করা যায়, সেটা করলে সেই সাইট থেকে ট্রেস রাউট হয়। কোন পথ দিয়ে যাচ্ছে সেটা দেখা যায়। আমি গ্রামীণ ফোনে ট্রেস রাউট করার চেষ্টা করেছি আমার উইন্ডোজ থেকে, সেটা কালো ছবিটাতে দেখা যাচ্ছে যে কোন পথ ধরে গিয়েছে। পুরাটা যায় নাই, কারণ ট্রেস রাউটের সিকিউরিটি ইস্যু আছে, যেখানে সবাই চায় না যে নিজেদের নেটওয়ার্ক পুরাটা দেখাতে, তাই অর্ধেক গিয়ে দেখিয়ে দিয়েছে। google.com এরও শেষে গিয়ে আটকে গিয়েছে। আমি ডানের ছবিতে অর্ধেকটা দিয়েছি আলট্রা টুলস নামে একটা ওয়েবসাইট থেকে। ট্রেস রাউট বিভিন্ন পথ দেখায়, কিভাবে সেটা করে সেটাই যাচ্ছি না। কে জানি পিং কিভাবে কাজ করে জানতে চেয়েছিল। ট্রেস রাউট হচ্ছে পিং এর খালাতো ভাই, মোটামুটি দুইটা একই পদ্ধতি অনুসরণ করে কাজ করে। আপাতত এখানেই রাখছি। প্রশ্ন ছিল যে কেবলে যদি কেউ আড়ি পাতে তাহলে কি তারা জানতে পারবে যে কেবল দিয়ে কি কথা বলা হচ্ছে? হ্যাঁ, সাধারণ ইন্টারনেট কমিউনিকেশনে সেটা করা যায়। VPN হচ্ছে একটা পথ সেটা আটকানোর। ওয়েবসাইটের সাথে সংযুক্তি বা অ্যাপগুলি যখন তাদের সার্ভারের সাথে কথা বলে আমাদের ফোন থেকে, ভাইবার বা হোয়াটসঅ্যাপ এগুলি যখন কথা বলে, তখন ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি নামে একটা পদ্ধতি অনুসরণ করে। এটাকে TLS বলা হয়। আগে এটার নাম ছিল সিকিউর সকেট লেয়ার বা SSL। এখন এই নামটা ব্যবহার করা হয়, কিন্তু SSL এর প্রযুক্তি পুরানো এবং এখন আর সুরক্ষিত না। SSL খুব ভালোভাবে ভাঙা যায়, খুব সহজে ভাঙা যায়। সুতরাং কোনো ওয়েবসাইট যদি এখনো SSL ব্যবহার করে তাহলে সমস্যা আছে। তো আমি এটা একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ইন্টারনেটে ভুয়া সার্ভার, ফেসবুকে অ্যাকাউন্ট হ্যাক হয় অনেকটা এইভাবে। মেসেজ আসে যে তোমার নামে এই পেজে খুব বাজে কথা বলা হচ্ছে, বা হায় হায় তোমার কি ছবি দেখলাম, আর তার সাথে একটা লিঙ্ক থাকে। সেই লিঙ্কে ক্লিক করলে ফেসবুকের একটা লগ ইন স্ক্রিন আসে। সেটা আসলে ভুয়া পেজ, দেখতে ফেসবুকের মতো, কিন্তু আসলে ফেসবুক না। সেখানে যদি কেউ লগ ইন করার চেষ্টা করে, সেটা হ্যাকারদের হাতে ইউজার আইডি পাসওয়ার্ড চলে যায় এবং তারা অ্যাকাউন্টটা দখল করে নেয়। করে নিয়ে সেই অ্যাকাউন্টের বন্ধুদেরকে তারা আবার মেসেজ পাঠায়, পাঠিয়ে সেই ভিকটিম দেখে যে বন্ধুর কাছ থেকে মেসেজ এসেছে, তাহলে তাদের অ্যাকাউন্ট এবার হ্যাক হবে। আমরা আগে DNS সার্ভারের কথা জেনেছি, যদি DNS সার্ভার ভুল তথ্য দেয়। তো সেটার একটা আমি উপমা দেই।
কুরিয়ারে করে ধরো রকমারি থেকে বই এসেছে, চা কফি কোয়ান্টাম মেকানিক্স। কুরিয়ারের লোকটা বাসা চেনে না, তাই সে একটা পাড়ার দোকানে জিজ্ঞেস করলো যে ভাই অমুকের বাসা কোথায়। দোকানি ভুল বাসা দেখিয়ে দিল। এখন ইচ্ছা করেও দেখিয়ে দিতে পারে, আবার না জেনেও দেখিয়ে দিতে পারে। কুরিয়ার দিয়ে বই দিয়ে চলে গেল, বই চলে গেল ভুল লোকের হাতে। ডেলিভারি দেওয়ার সময় কুরিয়ারের লোকটা যদি জাতীয় পরিচয়পত্র দেখতে চাইতো বা অন্য কোনো পরিচয় জানতে চাইতো, তাহলে ভুল লোকের হাতে বই যেত না। তো ইন্টারনেটের পরিচয়পত্র হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট। এটা দেখতে এমন, ডানে একটা হিজিবিজি লেখা দেখা যাচ্ছে, এটা দেখতে এরকম হয়। এটা দুইটা বিশাল বড় প্রাইম নাম্বারের গুণফল, এবং এই গুণফলগুলি ভেঙে মৌলিক সংখ্যা বের করা সাংঘাতিক কঠিন। আর এটা যদি আমাদের রেগুলার ডেসিমাল নাম্বার, দশমিক নাম্বার সিস্টেমে লিখতাম, 617 ডিজিট হতো, বাইনারিতে লিখলে 2048 ডিজিট বা আরো বড় হয়। এবং 1000 বিলিয়ন বছর, 10,000 কোটি বছর, 10,000 না, 1 লাখ কোটি বছর লাগবে এগুলি ভেঙে বের করতে, সাধারণ কম্পিউটার দিয়ে চেষ্টা করতে। সো পৃথিবী যেখানে আর মাত্র 450-500 কোটি বছর টিকবে, তার মানে এইগুলি ভাঙার আগে পৃথিবী এবং এই সৌরজগৎ ধ্বংস হয়ে যাবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে কম্পিউটার প্রযুক্তির প্রতিনিয়ত উন্নতি হচ্ছে। কোয়ান্টাম কম্পিউটার যখন সহজলভ্য হবে বা আরো ক্ষমতাশীল হবে, এগুলি ভেঙে ফেলা যাবে, তখন এগুলি আর কাজ করবে না। এটা একটা সমস্যা। এই সংখ্যাগুলির ভেঙে ভেঙে এই সংখ্যাগুলি জোড়ায় জোড়ায় আসে, এই জোড়াগুলির অর্ধেক ইন্টারনেটে দেওয়া যায়, সেটা ডিজিটাল সার্টিফিকেট। তো বাংলাদেশের যেরকম জাল জাতীয় পরিচয়পত্র বানানো হচ্ছে বা জাল করোনা সার্টিফিকেট বানানো হচ্ছে, এরকম ডিজিটাল সার্টিফিকেট সবাই বানাতে পারে, কিন্তু সবারটা বিশ্বাস করা যায় না বা হয় না। যেসব বড় কোম্পানি বানায় তাদেরকে সার্টিফিকেট অথরিটি বা সিএ বলে সংক্ষেপে। তারা ক্রোম, ফায়ারফক্স, এজ, সাফারি এসব ব্রাউজারকে কোটি কোটি টাকা দেয় বছরে তাদেরকে বিশ্বাস করার জন্য। এটা না দিলে ক্রোম বা ফায়ারফক্স বলে যে এটাকে আমি বিশ্বাস করছি না। সব ওয়েবসাইটে ডিজিটাল সার্টিফিকেট থাকে না, যেগুলি থাকে সেগুলি শুরু হয় HTTPS দিয়ে এবং একটা তালা থাকে। যেমন আমি ফেসবুকের একটা স্ক্রিনশট দিয়েছি, ফেসবুকের নামের আগে HTTPS দেখা যাচ্ছে এবং একটা তালার আইকন থাকে। এটা ফেসবুকের, আমি যদি নিজে বানাই তাহলে ব্রাউজার বিশ্বাস করবে না, মেয়াদ পার হয়ে গেলেও ব্রাউজার বিশ্বাস করবে না। ডানে বাদিকে দেখাচ্ছি ফেসবুকের ডিজিটাল সার্টিফিকেট। এটা আমি আসলে এই ছবিটা যখন নিয়েছিলাম তখন 2019 ছিল। সেপ্টেম্বর 4, 2019-এর পরে এটা আর কাজ করবে না। এবং এটা দিয়েছে কোন কোন ওয়েবসাইটের জন্য কাজ করবে, নাম দেখাচ্ছে facebook.com, messenger.com, এসব সাইটের জন্য কাজ করবে। এটা দিয়েছে ডিজিসার্ট নামে একটা কোম্পানি। ডিজিসার্ট হচ্ছে সেই সার্টিফিকেট অথরিটি যাদের কাছ থেকে ফেসবুক কেনে। ফেসবুকের মতো বড় কোম্পানিও নিজেরা বানানোর চেষ্টা করে না। ডান দিকের স্ক্রিনশটটা হচ্ছে বাংলাদেশের NBR, দেখতে পাচ্ছ তোমরা, যে incometax.gov.bd ওয়েবসাইট। HTTPS এর উপরে লাল দাগ এবং কেটে দেওয়া, এবং ক্রোম খুব বড় করে বলছে ইওর কানেকশন ইজ নট প্রাইভেট। তো ডিজিটাল সার্টিফিকেট দুইটা কাজ করে। ডিজিটাল সার্টিফিকেট পরিচয় দেয়, আর 2 নম্বর হচ্ছে যে ডিজিটাল সার্টিফিকেট আর আমার ব্রাউজারের ডিজিটাল সার্টিফিকেট ব্যবহার করে যত কিছু যাচ্ছে, নেটওয়ার্ক দিয়ে যে ডেটা যাচ্ছে, সেটাকে এনক্রিপ্ট করা যায়, যাতে ওই কেবলে যদি অন্য কেউ আড়ি পাতার চেষ্টা করে সেটা আটকানো যায়। কিন্তু এখানে মানে বুঝতে পারছো সমস্যাটার, আটকানো যায় কথাটার সাথেই সমস্যাটার একটা ইঙ্গিত আছে। যে এই জিনিস হ্যাক করতে চায়, যে আড়ি পাততে চায়, সে যদি ব্রাউজারে নিজের সার্টিফিকেট বসাতে পারে তাহলে ব্রাউজার তাদের দেওয়া সার্টিফিকেট বিশ্বাস করবে। যেরকম ডিজিসার্ট কোটি কোটি টাকা দিয়ে ক্রোম আর ফায়ারফক্সে তাদের সার্টিফিকেট বসিয়েছে। আমার কম্পিউটারে যদি কেউ 2 মিনিট বসতে পারে তাহলে নিজের সার্টিফিকেট বসিয়ে দিতে পারে, বা ভাইরাসের মাধ্যমে বা হ্যাক করে সার্টিফিকেট বসিয়ে দিতে পারে।
অথবা সরকার বলতে পারে তুমি যদি সরকারের দেওয়া সার্টিফিকেট না বসাও তুমি ইন্টারনেটে যেতে পারবে না। এটা কাজাকিস্তান মাঝখানে করার চেষ্টা করেছিল। কাজাকিস্তানকে ফেসবুক বলেছে যে এটা যদি করো ফেসবুকে যেতে দিব না, ইউটিউব বলছে ইউটিউবে আসতে দিব না, তখন তারা পিছু হটেছে। বাংলাদেশ সরকার মাঝে মাঝে এই ধরনের কথা বলে যে তারা করবে, কিন্তু তারা এখন পর্যন্ত এটা করে নাই। প্রত্যয় জানতে চেয়েছে বাংলাদেশের সরকারি সাইটগুলো কেন ডিজিটাল সার্টিফিকেট ব্যবহার করে না। এটার কয়েকটা উত্তর আছে। একটা উত্তর হচ্ছে যে তারা আহাম্মক, 2 নম্বর হচ্ছে যে তারা অলস। একটা সময় ছিল যে সত্যিকারের ডিজিটাল সার্টিফিকেট কিনতে পয়সা লাগতো, বিদেশি মুদ্রা লাগতো, বাংলাদেশের জন্য সেটা অনেক সময় ঝামেলা। এটা এখন আর লাগে না। ডিজিটাল সার্টিফিকেট সিকিউরিটির জন্য এতই জরুরি যে কয়েকটা সার্টিফিকেট অথরিটি মিলে লেটস এনক্রিপ্ট নামে একটা প্রতিষ্ঠান তৈরি করেছে যারা ফ্রি ডিজিটাল সার্টিফিকেট দেয়, যেটা বাকি সব ডিজিটাল সার্টিফিকেটের মতোই ভালোই কাজ করে। বাংলাদেশের সরকারি ডিজিটাল সার্টিফিকেটগুলি যারা অফিসিয়ালি বিক্রি করে তাদেরকে সার্টিফিকেট অথরিটি বলে। যে ধরনের সফটওয়্যার হার্ডওয়্যার দিয়ে ডিজিটাল সার্টিফিকেট তৈরি করা যায় সেটাকে পিকেআই বা পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার বলে। বাংলাদেশ সরকারের একটা পিকেআই আছে, তারা সেটা দিয়ে নিজেরা সার্টিফিকেট ইস্যু করে। যেরকম বাংলাদেশের প্রতিটা পুলিশ স্টেশনে একটা কম্পিউটার আছে যেখানে বাংলাদেশ সরকারের দেয়া ডিজিটাল সার্টিফিকেট আসে, এবং তারা পুলিশের নিজেদের ভিতরে সংযোগের জন্য, যোগাযোগের জন্য, ইমেইলের জন্য সেই ডিজিটাল সার্টিফিকেট ব্যবহার করে ইমেল এনক্রিপ্ট করে বা অন্যান্য সংযুক্তি এনক্রিপ্ট করে। সেটা তুমি আমি ব্যবহার করতে গেলে সেটা এরর মেসেজ দিবে, বলবে যে ভ্যালিড না। লেটস এনক্রিপ্ট প্রত্যয়, আমি এই যে এনবিআর এর এই স্ক্রিনশটটা 2019-এ নেয়, কারণ আমি তখনই HTTPS কি সেটার উপর একটা লেখা লিখেছিলাম, সেটা আজকে ব্যাঙের ছাতা বিজ্ঞানে শেয়ার করেছি। আমি তাদেরকে বলেছিলাম যে লেটস এনক্রিপ্ট ব্যবহার করো, তারপরেও তারা করে না, এবং সেজন্য আমি অলস এবং আহাম্মক দুইটা শব্দই ব্যবহার করছি। দুইটার যে কোনো একটা অথবা দুইটাই। কেন তারা করে না আমি জানি না। অথবা সরকারি অনেক নিয়ম কানুন আছে, তারা হয়তো এই ধরনের ফ্রি কিছু থেকে তারা নিতে পারে না, তাদেরকে অফিসিয়ালি কেনা লাগে। আমি প্রায় শেষে চলে এসেছি। আবার কথাটা রিপিট করি, কোনো খারাপ কেউ যদি ব্রাউজারে নিজের সার্টিফিকেট ঢোকাতে পারে, সার্টিফিকেট অথরিটি সাজতে পারে, তাহলে ব্রাউজার তাদেরকে বিশ্বাস করা শুরু করবে। HTTPS থাকলেই কি বিশ্বাস করা যায়? না। হ্যাকাররা ব্রাউজারে নিজেদের দেওয়া সার্টিফিকেট বসানোর চেষ্টা করে, অথবা সার্টিফিকেট অথরিটিকে হ্যাক করার চেষ্টা করে, অথবা কারুর রিয়েল সার্টিফিকেট চুরি করার চেষ্টা করে। যেমন একবার মাইক্রোসফটের একটা সার্টিফিকেট চুরি হয়ে গিয়েছিল। সেই সার্টিফিকেট দিয়ে যে কেউ মাইক্রোসফট সাজতে পারত। মাইক্রোসফট কোটি কোটি ডলার খরচ করে তাদের বাকি সব সার্টিফিকেট প্রত্যাহার করেছে, করে নতুন সার্টিফিকেট ইস্যু করেছে যাতে এই হ্যাক অন্য কেউ না করতে পারে। একটা সার্টিফিকেট অথরিটি হ্যাক হয়েছে, এবং সেই সার্টিফিকেট অথরিটি হ্যাক করে যারা এটা হ্যাক করেছে তারা নিজেরা নিজেদেরকে সার্টিফিকেট ইস্যু করে অন্যান্য ট্রাস্টেড বিশ্বস্ত প্রতিষ্ঠান সাজার চেষ্টা করেছে। সুতরাং কেউ যদি এটা চুরি করতে পারে তাহলে সে দেখা গেল facebook.com এর নামে নিজের একটা সার্টিফিকেট ইস্যু করে নিজের একটা সার্ভার তৈরি করে সে facebook.com হয়ে যেতে পারত। তারপরেও কোনো না কোনোভাবে মানুষকে তার কাছে পাঠানো লাগতো, সেটার জন্য তাকে DNS হাইজ্যাক করা লাগতো বা অন্য ফেক ওয়াইফাই ব্যবহার করা লাগতো। এই ধরনের সার্টিফিকেট অথরিটি হ্যাক খুচরা পাড়ার হ্যাকারের কাজ না। এগুলি রাশিয়া বা চায়না বা নর্থ কোরিয়া বা এই জাতীয় কোনো একটা দেশের কোটি কোটি ডলার বাজেটওয়ালা কোনো ইন্টেলিজেন্স এজেন্সি এই ধরনের হ্যাক করেছে। সব প্রশ্নেরই উত্তর দেওয়া হয়ে গিয়েছে। আর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে এখনই সময়, না তো এখন বিদায় নেব। কারুর যদি এরপরে কোনো প্রশ্ন মাথায় আসে BCBQ ট্যাগ দিয়ে আমাকে ট্যাগ করে প্রশ্ন করতে পারো, আমি গ্রুপে উত্তর দেব। ফেসবুক, গুগল কেন ডিডস মুক্ত, কেন সেটা সবাই করে না? এটার কারণ হচ্ছে
যে কেউ যদি একটা 1 মাইল চওড়া রাস্তা বানাতে পারে, সেই রাস্তাতে জ্যাম তৈরি করা বেশ কঠিন। গুগল 100 মাইল চওড়া রাস্তা তৈরি করে রেখেছে। ফেসবুক, ইউটিউব এরা এরকম শত শত মাইল অথবা হাজার হাজার গিগাবাইট, হাজার হাজার জিবি ট্রাফিক নিতে পারে এমন সব নেটওয়ার্ক সংযুক্তি নিয়ে রেখেছে। গুগলের সার্ভারের সংখ্যা, ফেসবুকের সার্ভারের সংখ্যা 10 লাখের উপরে। কত সেই সংখ্যাটা বেশ বড় একটা সিক্রেট, তারা বলে না। কিন্তু তাদের এত সার্ভার লাগে যে তারা নিজেরা সার্ভার বানায়। তারা অন্য কারোর নিজেদের ডিজাইনে, তারা শুধু নিজেরা বানায় তাই না, ডিজাইনটাও তাদের নিজেদের। এবং তাদের নেটওয়ার্ক সংযুক্তি কি বলবো, তাদের এক একটা নেটওয়ার্ক কেবলের সাইজ হয়তো এক একটা বাসার সমান। সুতরাং তাদেরকে ডিডস করা যায় না। সবাই কেন করে না? সবার এত টাকা নাই। বাংলাদেশের ধরো eValley.com অথবা আর কি উদাহরণ দিব, বিক্রয়.com বা রকমারি.com, এত পয়সা নাই। কেউ কেউ যেরকম আমি যে কোম্পানিতে কাজ করি, আমাদের নিজেদেরও এত পয়সা নাই। আমরা আমাদের যে আইএসপি, তাদের কাছ থেকে আমরা একটা সার্ভিস কিনি। সেই আইএসপি প্রতি সেকেন্ডে 1 Gbps পর্যন্ত ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক তারা হজম করবে। তাদেরকে আমরা সেই জন্য বাড়তি পয়সা দিই। কিন্তু এখন ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক খুব ক্লেভার, চালাকি হয়ে গিয়েছে। এরা হ্যাকাররা করে কি, ধরো তারা 10,000 কম্পিউটারকে হ্যাক করে রেখেছে, করে নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে, কিন্তু কিছু করে না। তারপর তারা এটা টাকার বিনিময়ে বিক্রি করে। তারা বলে যে আমি 1 ঘন্টার জন্য আমার 10,000 কম্পিউটারের নেটওয়ার্ক ভাড়া দিব, কে কিনবা? তো কেউ যদি কেনার পরে ওই 10,000 কম্পিউটারকে লাগিয়ে দেয়, বলে যে রকমারি.com এ জাস্ট ওয়েব পেজটা চাইতে থাকো। তো রকমারি একসাথে 10,000 ইউজারের রিকোয়েস্ট নেওয়ার মতো শক্ত না। তো রকমারি ক্র্যাশ করবে, রকমারিতে রিয়েল ইউজার পৌঁছাতে পারবে না। সেখানে ফেসবুক, গুগল, ইউটিউব এরা প্রতি সেকেন্ডে হয়তো 10 কোটি বা 100 কোটি ব্যবহারকারীকে সার্ভ করার মতো ডিজাইন করে তৈরি করা। সুতরাং তারা পারে। Can VPN hide my IP from your ISP server? এটা হচ্ছে ভালো প্রশ্ন। VPN তোমার আইএসপির কাছ থেকে লুকাতে পারবে না। তুমি যদি গুগলে যাও, গুগলের কাছ থেকে তোমার আইপি লুকাতে পারবে, কারণ গুগল তোমার ভিপিএন সার্ভারের আইপি অ্যাড্রেস দেখবে। কিন্তু তোমার আইএসপি দেখবে যে তুমি একটা ভিপিএন সার্ভারের সাথে সংযুক্ত হচ্ছ, তারপরে কোথায় যাচ্ছ সেটা সেই আইএসপি জানতে পারবে না। কিন্তু যদি ভিপিএন ব্যবহার না করো, তাহলে আইএসপি জানবে যে তুমি গুগলে যাচ্ছ। এবং আইএসপি চাইলে, যদি HTTPS না থাকে, তাহলে আইএসপি চাইলে তুমি গুগলে যাচ্ছ, কিন্তু আইএসপি তাদের নিজেদের জিনিস তোমাকে দেখিয়ে দিতে পারে। তারা যেরকম পড়তে পারে আড়ি পেতে, প্রতিটা আইএসপি আড়ি পাততে পারে যদি HTTPS না থাকে। তো যে তারা যে শুধু আড়ি পেতে শুনতে পারে এমনও না, তারা চাইলে আড়ি পেতে বিজ্ঞাপনও ঢুকিয়ে দিতে পারে। কারণ গুগল থেকে যখন উত্তরটা আসবে, সেখানে গুগল কিছু বিজ্ঞাপন দেখাচ্ছে, আইএসপির কম্পিউটার সেই বিজ্ঞাপনগুলি সরিয়ে নিজেদের বিজ্ঞাপন ঢুকিয়ে দিতে পারে। সেটার একটা উদাহরণ হচ্ছে যে যখন ক্রিকেট খেলা হয়, তুমি বাংলাদেশে বসে ক্রিকেট খেলায় বাংলাদেশের বিজ্ঞাপন দেখো, আমি আমেরিকান কোম্পানির বিজ্ঞাপন দেখি, কিন্তু একই নেটওয়ার্কে ক্রিকেট খেলা দেখাচ্ছে, একই খেলা। তো এটা অনুমতি নিয়ে করা হয়। বাংলাদেশে আইএসপি গুলি চাইলে উল্টাটা করতে পারে। বাংলাদেশে করে না, আমেরিকায় এটা কিছু আইএসপি করার চেষ্টা হয়েছিল, এটা অনেক চেঁচামেচি হয়েছে, সেজন্য বন্ধ করেছে। আর এখন এই HTTPS এর জন্য আর করতে পারে না। ছোটখাটো কোম্পানি কখনোই ডিডস মুক্ত হবে না, পয়সা না দিলে হবে না। না, ডিডস একটা খুব, মানে 1 ঘন্টার জন্য একটা ডিডস অ্যাটাক করার জন্য $100 কম টাকা লাগে। $100 মানে 8,400 টাকা। ইন্টারনেট কানেক্ট এবং তারপরে যদি ব্রাউজারে google.com টাইপ করা হয়, তাহলে বিহাইন্ড দ্য সিনে কি কি হয় ব্রিফলি ডিসকাস করতাম। আমি যখন google.com টাইপ করি ব্রাউজারে,
তখন আমার ফোন বা কম্পিউটার প্রথমে আমার ব্রাউজার যেটা অ্যাপ্লিকেশন লেয়ারে রান করে সেটা টিসিপি কে বলে যে ভাই আমি google.com এ যেতে চাই, টিসিপি বলে আইপি কে, আইপি বলে আমি এত কিছু জানি না, আমি ডিএনএস কে জিজ্ঞেস করি google.com এর আইপি অ্যাড্রেস কত। তো সে ডিএনএস কে আইপি সরাসরি জিজ্ঞেস করতে পারে না, সেটা নেটওয়ার্ক লেয়ারকে পাঠায়, নেটওয়ার্ক লেয়ার পাঠায় যে রাউটার আছে তাকে বলে যে এই আমার google.com এর ঠিকানা দরকার। সেই রাউটার নিজেও জানে না, সে পাঠায় আইএসপি কে। এখন আইএসপির ঘটনা হচ্ছে যে আইএসপি কে খুব সম্ভবত তুমি একা জিজ্ঞেস করো নাই, অন্য কেউ জিজ্ঞেস করেছে এটা। আইএসপি 24 ঘন্টা এটা জমা রাখে নিজের কাছে, কারণ বারবার জিজ্ঞেস করা এফিসিয়েন্ট না। 24 ঘন্টার মধ্যে আবার একই প্রশ্ন আসলে বলে ও আচ্ছা গুগলের আইপি অ্যাড্রেস এত, এই নাও। সেই অ্যাড্রেসটা আবার নিচে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নেমেছিল, আবার সিঁড়ি বেয়ে বেয়ে উপরে আসে, উপরে আসার পরে বলে যে আচ্ছা তুমি গুগলে যেতে চাও, আমি গুগলে পাঠাচ্ছি। গুগলে যেতে 10, 15, 20টা রাউটার পার হয়ে তারপর গুগলের কাছে যায়। গুগল বলে ও তুমি জানতে চাচ্ছ, আমি তোমাকে আমার লোগো পাঠাই আর আমার বাক্সটা পাঠাই। তখন তোমার স্ক্রিনে ওইটা আসে, তখন তুমি তোমার প্রশ্নটা সেখানে টাইপ করো, টাইপ করার পরে সেই প্রশ্নটা আবার গুগলের কাছে যায়। তুমি যেহেতু এইমাত্র গুগলের ঠিকানা জেনেছো, এবার তোমার ফোনে বা কম্পিউটারে গুগলের ঠিকানাটা জমা হয়ে আছে, এইবার আর জিজ্ঞেস করা লাগে না গুগলের ঠিকানা কত। সুতরাং এবার একটু হালকা হলেও দ্রুত হবে এই প্রশ্ন এবং উত্তর। আর এর বেশি প্যাকেট প্যাকেট করে অ্যানালাইসিস করা, বোঝানো আজকের জন্য টু মাচ। কিন্তু মনে করো যে একটা খামের ভিতরে একটা চিঠি আছে, সেই খামটা আরো একটা বড় খামের ভিতরে ঢুকানো হলো, সেই খাম আরো একটা বড় খামের ভিতরে ঢুকানো হলো। এইভাবে তোমার টাইপ করার প্রতিটা অক্ষরকে ভেঙে ভেঙে টুকরা টুকরা করা হয়। যখন এক স্তর থেকে আরেক স্তরে যায়, বাইরের খামের উপরে শুধু পরবর্তী স্তরের ঠিকানা লেখা থাকে। সেটা পেয়ে সে সেই খামটা খুলে খুলে দেখে ভিতরের ঠিকানাটা কি, সেখানে পাঠায়। এভাবে যেতে থাকে। এসএসসি এইচএসসি রেজাল্টের সাথে সার্ভার ডিনায়াল হয়ে যাবে। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমি একটা সত্যিকারের গল্প বলি। আমি একসময় একটা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কোম্পানিতে কাজ করতাম, যারা একটা কোম্পানিতে ইনভেস্ট করেছিল, যারা ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে একটা তেলের কোম্পানি, তেলের জন্য গর্ত খুঁড়ছিল, ড্রিল করছিল। তো এক পরিবেশবাদী সংগঠন সবাইকে বললো যে আর কিচ্ছু করা লাগবে না, তোমরা খালি কোম্পানির ওয়েবসাইটে যাও, গিয়ে ব্রাউজার খালি রিলোড করতে থাকো। তো যখন 1 লাখ লোক যখন এটা করলো, তখন ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক হয়ে গেল। তো এসএসসি এইচএসসির জন্য যেটা হয় সেটা খুব সহজে করা যায়, বাংলাদেশে এটা করে না, পয়সার খরচ। ক্লাউড সার্ভারে যথেষ্ট পরিমাণ সার্ভার রেখে বিদেশের এমন কোনো একটা সার্ভার নিলেই হয় যেখানে এই ধরনের লোড নেওয়ার ক্ষমতা আছে। তো এটা করে না, পয়সা নাই হয়তো সেজন্য। টর ব্রাউজার, ডার্ক ওয়েব এবং টর নিয়ে আরেকদিন বলবো, অথবা এটা নিয়ে আমি লিখবো। তুমি প্রশ্নটা বরং করো। ডার্ক ওয়েব নিয়ে এবং টর নিয়ে আমার যতদূর মনে পড়ে বিসিবিতে খুব ভালো একটা লেখা আছে, সুতরাং আমি সেটা রিপিটও করতে চাই না। তুমি বিসিবিতে টর অথবা ডার্ক ওয়েব দিয়ে সার্চ করে দেখো। আর কোনো প্রশ্ন কি বাদ গেল? ভিপিএন দিয়ে, সোশ্যাল প্যাক দিয়ে সব ওয়েবসাইট ব্রাউজ করি, কিন্তু এটা কিভাবে হয়? সোশ্যাল প্যাকটা যারা ডিজাইন করেছে তারা ভিপিএনটাকে সোশ্যাল প্যাকের ভিতরে রেখে দিয়েছে। কেন রেখেছে আমি জানি না, এটা ইচ্ছাকৃতও হতে পারে, তারা চায় যে ইউজাররা ব্যবহার করুক, অথবা বেখেয়ালে হতে পারে। আমার ধারণা এটা বেখেয়াল না, এটা তাদের সম্পূর্ণ ইচ্ছাকৃত। তারা একদিকে সরকারকে দেখাচ্ছে যে হ্যাঁ আমরা ব্লক করছি, অন্য দিক দিয়ে সোশ্যাল প্যাকে ভিপিএন ওপেন করে রেখে দিয়ে সস্তায় বিক্রি করছে। কিন্তু এটা আমার সম্পূর্ণ অনুমান, এই সম্পর্কে আমি আর কিছু জানি না। আচ্ছা, আপাতত শেষ করছি। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে 5 সেকেন্ডের ভিতর প্রশ্ন করুন, তো এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। কারো যদি প্রশ্ন থাকে বিসিবিতে প্রশ্ন করো। খোদা হাফেজ।